আসসালামু আলাইকুম। আমি রোকসানা আহমেদ শাপলা, প্রভাষক, বাংলা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো যে এই মুহূর্তে আমরা কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে প্রত্যেকেই শ্রেণী কার্যক্রম থেকে একটু দূরে আছি, ছিটকে আছি। যদিও পৃথিবী থেমে নেই, ফলে আমাদেরকেও সেই অনুযায়ী অনলাইন শ্রেণী কার্যক্রমের সঙ্গে অভ্যস্ত হতে হচ্ছে। আর সেই আলোকে আজকে আমাদের সেই উদ্দেশ্যে বা সেই আলোকে আমরা আজকে আলোচনা বা বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব কিভাবে, সেটা নিয়ে একটু কথা বলছি। তো তোমরা জানো যে প্রথম বর্ষে আমি তোমাদেরকে উপন্যাস এবং কবিতা দুটো অংশই পড়িয়েছি। তো আমরা উপন্যাস মোটামুটি শেষ করেছিলাম। কবিতার যে অংশ যতটুকু একাদশের জন্য পাঠ্য ছিল সেটাও আমরা শেষ করেছিলাম যথাসময়ে। করোনাকালীন বন্ধের আগেই আমরা শেষ করেছিলাম। তো এখন আমাদের দ্বিতীয় বর্ষের যে বাকি যে কবিতার অংশগুলো, সেই সঙ্গে নাটক, এই বিষয়গুলোই আমি তোমাদেরকে পড়াতাম বা পড়াবো। তো সেই উদ্দেশ্যে বা সেই লক্ষ্যটাকে সামনে রেখেই আজকে আমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রমের প্রথম লেকচারটি আমি শুরু করতে চাচ্ছি কবিতা দিয়ে। তো আমাদের আজকের যে প্রথম সরাসরি, যেহেতু আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম, আমি এখানে কথা বলে সময় নষ্ট করব না। আমি চেষ্টা করব সরাসরি যতটা তথ্যবহুল ক্লাস হতে পারে কিন্তু সংক্ষিপ্ত আকারে, যেহেতু শ্রেণী অনলাইন কার্যক্রম, এখানে আমাদের দেখার ডিউরেশনের একটি বিষয় আছে। তো আজকে আমরা শুরু করব যেখান থেকে আমাদের দ্বিতীয় বর্ষের কবিতা শুরু হয়েছিল, সেই অস্ত্র, আহসান হাবিবের সেই অস্ত্র কবিতাটি দিয়ে। তো এই কবিতাটি আমরা মোটামুটি কয়েকটি ভাগ নিয়ে যেভাবে আমরা ক্লাসে পড়িয়েছি সেভাবেই সংক্ষিপ্ত আকারে, অত বৃহৎ পরিসরে আমরা বলতে পারবো না, সংক্ষিপ্ত আকারে আমরা চেষ্টা করব কতটুকু তোমাদের উপকার জন্য করা যায়। তো আমরা প্রথমে একটু কবি পরিচিতির সামান্য অংশ সেখান থেকে জেনে নিব। আর তারপর আমরা যে সেই অস্ত্র কবিতাটি যে মূল বক্তব্য, সেই বক্তব্যটি নিয়ে কিছুটা আলোচনা করব। তারপর আমরা চেষ্টা করব একটি ব্যাখ্যামূলক কবিতার মূল কবিতা বা টেক্সট, যে তার একটি মূল আলোচনায় চলে যেতে। তো প্রথমে কবিতাটার কবির পরিচিতি খুব জরুরি একটি বিষয়, কারণ কবি যা লিখছেন, যা তিনি কিন্তু তা দেখছেন, তিনি তার সময়ে যা অনুভব করছেন সেই অনুভব কিন্তু তিনি তার কলমে লেখনীতে তুলে আনবার চেষ্টা করছেন। ফলে কোনো সাহিত্যের পাঠে অবশ্যই কবি পরিচিতি অনেক জরুরি, যে তিনি কে ছিলেন, তিনি কোথায় জন্মেছিলেন, কিভাবে জন্মেছিলেন, কিভাবে বেড়ে উঠেছিলেন, তার ওই বেড়ে ওঠার পেছনে সমাজের ভূমিকাটা কি ছিল, বা তিনি বেড়ে ওঠার সময় সমাজকে তিনি কিভাবে দেখেছেন, সমাজের মূল্যায়নটা তিনি কিভাবে করেছেন, এই লেখাগুলো বা এই কথাগুলো কিন্তু তার মূল যে লেখা সেখান থেকে। কারণ আমরা আমাদের লেখা থেকেই, সাহিত্য থেকেই কিন্তু আমরা আমাদের কবিকে চিনতে পারি। আমরা যে কবি সাহিত্যিক যাদের কথাই আমরা এখন জানি বা আমরা পাঠ্য হিসেবে পড়ি, কেউ কিন্তু আমাদের ব্যক্তিগত পরিচিত না, কিন্তু তাকে আমাদের কিন্তু কখনো কখনো খুব কাছের মনে হয়। সেটা কিভাবে মনে হয়? কারণ আমরা যখন তার লেখাটা পড়ি, সেই লেখা থেকে আমি কিন্তু সেই ব্যক্তিটাকে চেনার চেষ্টা করি। যেমন কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন যে, আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। মানে আমি আমাকে দেখছি, দেখে আমি ধারণা করতে পারি যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি কেমন হতে পারেন। আমার মধ্যে আবেগ আছে, নিশ্চয়ই তার মধ্যে আবেগ আছে। আমার মধ্যে ভালোবাসা আছে, নিশ্চয়ই তার মধ্যে আছে। এই যে বিষয়, হ্যাঁ, সব বিষয় মেলানো যাবে না, তারপরেও কখনো কখনো সৃষ্টির মধ্য দিয়ে আমরা সৃষ্টিকর্তাকে পাই, সৃষ্টিকর্তার মধ্য দিয়ে আমরা সৃষ্টিকে পাই। তো সেই সূত্রে কবি পরিচিতি অবশ্যই জরুরি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে মোটামুটি কবি সম্পর্কে অনেক কিছু বলা আছে, সেগুলো একটু ডিটেলস পড়ে নিবে। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোকপাত করব, কবি হিসেবে আহসান হাবিব সম্পর্ক, যে তার আসলে কবির
কি ধরনের প্রভাব তার কাব্যে এসেছে, তার ব্যক্তি জীবনের বা তার যে সমাজ জীবনের কি ধরনের প্রভাব এসেছে। তো আমরা যদি দেখি যে কবি আহসান হাবীব একজন মানবদর্দী শিল্পী, আমরা যদি তার লেখা দেখতে যাই বা আমরা যদি বিশ্লেষণ করি দেখতে পারি যে তিনি একজন বেশ মানবদর্দী একজন শিল্পী। তার লেখায় মানুষের কথা এসেছে, জনমানুষের কথা এসেছে, দেশের কথা এসেছে, জনগণের কথা এসেছে, উন্নয়নের কথা এসেছে, পরিবর্তনের কথা এসেছে, জনকল্যাণের কথা এসেছে। তো এই বিষয়গুলো তার মধ্যে কিভাবে আসলো? তো আমরা দেখি যে তিনি সমাজকে এক ধরনের পরিবর্তনের হাতিয়ার হিসেবে তিনি নিয়েছেন তার লেখাটাকে, তার কলমটাকেই তিনি হাতিয়ার হিসেবে করেছেন। যুদ্ধ অনেকভাবে হতে পারে, তিনি তার কলম দিয়ে যুদ্ধে নেমেছেন এবং সেই যুদ্ধটা সমাজ পরিবর্তনের জন্য যুদ্ধ। এবং তিনি পেশাগত জীবনে ছিলেন একজন সাংবাদিক, এবং আমরা জানি যে সাংবাদিকতার সঙ্গে যারা থাকেন তার কাজে কিন্তু এক ধরনের অন্তর্দৃষ্টিটা মেলে ধরে। আমরা হয়তো বহির্দৃষ্টি দিয়ে দেখি, কিন্তু সেই অন্তর্দৃষ্টিটাকে হয়তো কাজে লাগায় না প্রত্যেকে, কেউ কেউ কাজে লাগান। যারা কাজে লাগান তাদের দৃষ্টি ভিন্ন হয়, তারা সমাজকে ভিন্নভাবে দেখতে পারেন। এবং কবি আহসান হাবীব যেহেতু পেশাগত জীবনেও সাংবাদিক ছিলেন, দীর্ঘদিন তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন, সেই কারণে তার মধ্যে এই বিষয়গুলো অন্তর্দৃষ্টির যে বিষয়টা এসেছিল এবং তিনি চেষ্টা করেছেন তার লেখনীতে সেগুলো তো তুলে আনার। এবং এই যে পৃথিবীর যে সুখ দুঃখ, জরা ক্ষয় বিনাশ সৃষ্টি তিনি নিজ চোখে দেখেছেন এবং লেখায় ফুটিয়ে তুলেছেন। এই জন্যই আহসান হাবীবের কবিতার মূল সুর ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা, যুক্তি বিচারের আলোকে এক সুগভীর জীবন ঘনিষ্ঠ আশাবাদী চেতনা। তার মানে তিনি একেবারে ব্যক্তিগত অনুভূতিকে কাজে লাগিয়েছেন, অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন এবং সেই অনুভূতি এবং অভিজ্ঞতাকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করেছেন। আমি শুধু ভাবলেই হবে না, সেই ভাবনাটার সঙ্গে একটি যুক্তির সম্মিলন থাকতে হবে। সেই যুক্তি দিয়ে তিনি বিশ্লেষণ করেছেন এবং তার আলোকে একটি সুগভীর একটি চেতনা, জীবন ঘনিষ্ঠ, যার সঙ্গে জীবনের সম্পৃক্ততা আছে, সেই রকম একটি আশাবাদী, অবশ্যই ইতিবাচক চেতনা, ইতিবাচক পরিবর্তন। দিন শেষে আমি চাই ভালো হোক, সব কিছুর পরে ক্ষয় আছে, বিনাশ আছে, কিন্তু তারপরেও আমি চাই যে সেখান থেকে একটি সুন্দরের সৃষ্টি হোক। কারণ ধ্বংস দেখে শুধুমাত্র অপেক্ষা করলে, কাজী নজরুলের কবিতায় বলেছেন, ধ্বংস দেখে ভয় কিরে তোর, প্রলয় নতুন সৃজন বেদন। কারণ ধ্বংস থেকেই নতুনের সৃষ্টি হয়। এই যে একটি আশাবাদী চেতনা, এই ধরনের আশাবাদী চেতনা আহসান হাবীবও কিন্তু ধারণ করেছেন এবং তিনি সেই ধারণটাকে, তিনি যা বিশ্বাস করেছেন সেই বিশ্বাসটাকে কবিতায় নিয়ে আসার চেষ্টা করেছেন। এ কারণে আমরা বলছিলাম যে এই যে কবি পরিচিতি, এই কবি পরিচিতির মধ্যে দিয়ে আমরা জানতে পারছি যে ব্যক্তি জীবনে সাংবাদিকতার সঙ্গে জড়িত থাকার কারণেই তার মধ্যে এই যে পারিপার্শ্বিকতা সম্পর্কে একটি গভীর ধ্যান জন্ম নিয়েছিল, জ্ঞান জন্ম নিয়েছিল। সেই জ্ঞানটিকে তিনি তার কবিতায় নিয়ে আসবার চেষ্টা করেছেন। তিনি তার এই যে ইতিবাচক চেতনা, তার আশাবাদী চেতনাকে তার সেই অস্ত্র কবিতায় নিয়ে এসেছেন। এখন আমরা জানবো যে সেই অস্ত্র কবিতাটিকে আসলে আমরা এই যে বলছি যে তার সমাজ পরিবর্তন, সমাজের জন্য মঙ্গলকর কোনো কিছু, হিতকর, জনগণের দেশের জন্য ভালো কিছু তিনি করতে চাচ্ছেন, সেটা আসলে সেই অস্ত্র কবিতায় কিভাবে এসেছে বা সেই অস্ত্র কবিতার মূল বক্তব্যটি আসলে কি, সেই অস্ত্র কবিতার মধ্যে দিয়ে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন। তো তার আগে বলে নেই, সেই অস্ত্র কবিতাটি আহসান হাবীবের বিদীর্ণ দর্পণে মুখ বলে একটি কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং কবিতায় কবি এই যে বৈশ্বিক পৃথিবীর অস্থিরতা, যুদ্ধের ভয়াবহতা, ঘৃণা, বিদ্বেষ, এর বিপরীতে ভালোবাসা নামক মহান অস্ত্রকে ব্যবহারের কথা বলেছেন। তার মানে আমরা বুঝতে পারছি সেই অস্ত্র বলতে এখানে ভালোবাসা, যে শব্দটির সঙ্গে আমরা পরিচিত, যে শব্দটিকে আমরা আবেগের সঙ্গে মিলিয়ে সবসময় ব্যবহারে অভ্যস্ত, সেই শব্দটিকেই তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু একটি বিপরীত চিন্তা থেকে ব্যবহার করেছেন। তিনি বিশ্বাস করেছেন ভালোবাসা এমন একটি জিনিস, ভালোবাসা এমন একটি ধর্ম যেটি সমস্ত কিছুকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে, জনহিতকর দিকে নিয়ে যেতে পারে। ভালোবাসাই পারে মানুষের মধ্য থেকে যে অন্ধকার, সেই অন্ধকারটিকে বের করে এনে মানুষকে আলোর দিকে পথ দেখাতে। ফলে এইখানে তার সেই অস্ত্র ভালোবাসা হিসেবে কাজ করেছে। এটা আর আমাদের বোঝার অপেক্ষা রাখে না। তো সেই ভালোবাসা শব্দটিকে বেছে নিয়েছেন, যে ভালোবাসা অমোঘ, অব্যর্থ, চিরন্তন। তার বিশ্বাস
এটি মানুষকে সকল অমঙ্গল থেকে পরিত্রাণের পথ বাতলে দেয়। তাই কবি বিশ্বের মানবকুলের কাছেই এই ভালোবাসা ফিরিয়ে দেবার অনুরোধ করেছেন। তিনি ভালোবাসার জন্য আকাঙ্ক্ষা করেছেন, ভালোবাসা দিয়ে সবকিছু পরিবর্তন করবার চেষ্টা করেছেন, কিন্তু সেই পরিবর্তনটা কে করবেন? কবি আমাদেরকে পথ দেখাতে পারেন, কিন্তু সেই পরিবর্তনটা কিন্তু আমাকেই করতে হবে, তোমাকে করতে হবে, পৃথিবীর প্রতিটি মানুষকেই করতে হবে। এবং এই ভালোবাসাটাকেই যদি একজন গ্রহণ করতে পারে, তবেই একমাত্র সেই পৃথিবীর অন্য দিকগুলো, অন্য মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, লোভ, যাই কিছু আছে না কেন, যে জিনিসগুলো আমাদেরকে ভেতর থেকে, আমাদের ভেতরের আলোটাকে নষ্ট করে দেয়, আমাদের ভেতরের অন্ধকারটাকে জাগ্রত করে দেয়, সেই অন্ধকার থেকে বের করে আনতে পারে একমাত্র ভালোবাসা। এবং এই জিনিসটি বিশ্বাস করেছেন বলেই তিনি সেই অস্ত্র কবিতার মূল যে কি পয়েন্ট বা মূল শব্দ, মূল বক্তব্যে ব্যবহার করেছেন যে এই যে ভালোবাসা, সেই অস্ত্র হলো ভালোবাসা, এবং ভালোবাসার মধ্য দিয়েই সবকিছুর পরিবর্তন করা সম্ভব। কারণ পৃথিবীতে যদি আমি ঈর্ষা মুক্ত করতে পারি, তাহলেই পৃথিবীতে শান্তি বিরাজ করবে, পৃথিবীর মানুষের মধ্যে মঙ্গল ফিরে আসবে। তো এই যে এক ধরনের শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্য এক ধরনের প্রার্থনা সঙ্গীত বলা যেতে পারে সেই অস্ত্র কবিতাটিকে। এখন যে সময়ে আহসান হাবীব জন্মেছেন, আমরা যদি তার জন্মের সালটা দেখি, 1917 থেকে 1985, আমরা যদি দেখি যে এই সময়টাতে কিন্তু তিনি জন্মেই দেখেছেন প্রথম বিশ্বযুদ্ধের মতো একটি যুদ্ধ তিনি দেখেননি, কিন্তু এই সময়টাতে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি পরিস্থিতি, যুদ্ধের ভয়াবহতা, বৈশ্বিক অস্থিরতা, মানুষের মধ্যে হানাহানি, মারামারি, আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা। তারপর তিনি মোটামুটি যুবক বয়সে দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটি ভয়াবহ পরিস্থিতি, এবং এই যুদ্ধ তিনি দেখেছেন যে কোনো মঙ্গল বয়ে আনতে পারে না মানুষের জন্য, শুধু এটি ক্ষতির দিকেই নিয়ে আসে, ক্ষতির কারণ হয়। এই যে যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বড় হয়েছেন, এবং তার কাছে মনে হয়েছে যে না, এর পরিবর্তন দরকার। এই যে বৈশ্বিক পৃথিবীর অস্থিরতা থেকে, যুদ্ধের ভয়াবহতা থেকে, হিংসা বিদ্বেষ ভুলে মানুষকে মঙ্গলের পথে নিয়ে আসা, ভালোবাসার পথে নিয়ে আসা, এই জিনিসটি আহসান হাবীবের সেই অস্ত্র কবিতার মূল বক্তব্য হিসাবে আমরা ধরে নিতে পারি। তারপরে আমরা আসি মূল যে আমাদের যে টেক্সটের আলোচনায়। উনি আসলে কবিতাটা আমরা পড়লেই এখন বুঝতে পারবো, আমরা যতটুকু আলোচনা করেছি, যে কবিতা আসলে তিনি কি বলতে চেয়েছেন। দেখো, আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। সভ্যতার প্রতিশ্রুতি বলতে কি, যখন আমরা সভ্যতা যখন গড়ে উঠেছিল, যখন আমরা যদি ডারউইনের মতবাদ থেকে যাই, ধর্মীয় দৃষ্টি থেকে যাই, যেদিক থেকেই যাই না কেন, আমরা মানব সভ্যতা যখন সৃষ্টি হয়েছিল, একটা একতাবদ্ধ হয়ে থাকবার জন্য সৃষ্টি হয়েছিল। বন জঙ্গলে যখন মানুষ বসবাস করত, তখন তারা দেখেছিল যে এই যে প্রাণীদের সঙ্গে এককভাবে টিকে থাকা সম্ভব না, একটি একতা দরকার। এবং সেই একতা তখনই সৃষ্টি হয়েছিল যখন নিজেদের মধ্যে এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছিল, এক ধরনের একতা চুক্তি, এক ধরনের চুক্তি হয়েছিল যে তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখব। এ ধরনের একটি চিন্তা থেকে আমাদের পৃথিবী শুরু হয়েছিল, সভ্যতা শুরু হয়েছিল। এবং সেই জায়গা থেকে সভ্যতার প্রতিশ্রুতি এখন সরে গিয়েছে, কবির কাছে মনে হচ্ছে, এবং সত্যিই সরে গিয়েছে। পৃথিবী এখন অনেক বেশি আত্মকেন্দ্রিক, অনেক বেশি স্বার্থপর, অনেক বেশি হানাহানি, মারামারি এবং ভয়াবহ দিকগুলোর দিকে ঝুঁকে গিয়েছে। সেই কারণে কবির মনে হচ্ছে যে আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও। কোন অস্ত্র? সেই ভালোবাসা, যে ভালোবাসার উপরে ভিত্তি করে সভ্যতা গড়ে উঠেছিল, সভ্যতা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। সেই অস্ত্র, সেই অমোঘ অস্ত্র, অব্যর্থ অস্ত্র, অবশ্যম্ভাবী, যা কোনো কারণেই ভুলে যাবে না, যা কোনো কারণেই মিথ্যে হয়ে যাবে না, যা কোনো কারণেই বাদ দেয়া যাবে না। ভালোবাসায় এমন একটি অস্ত্র হতে পারে যা কখনোই মানুষের ভেতর থেকে তুলে আনা যাবে না। যতই তুমি অন্ধকারে ডুবে থাকো না কেন, তোমাকে যদি একটু সামান্য আলোর রেখাও কিন্তু সেই অন্ধকারে তোমাকে পথ দেখাবে। ঠিক সেরকম, সেরকম করে এইভাবে
আম, আহ, ভালোবাসাও কিন্তু ঠিক সেরকম একটি প্রতিশ্রুতির জায়গা ছিল, এবং সেখানে যদি আমি আসলেই এই যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে পৃথিবীতে মঙ্গলজনক কোনো কিছু করতে চাই, তবে আমাকে সেই ভালোবাসাকেই ফিরিয়ে আনতে হবে, এবং সেই ভালোবাসা ফিরিয়ে দেবার জন্য মানুষের কাছে কবি আহ্বান করছেন। কারণ সেই ভালোবাসা এই মানুষই ফিরিয়ে দিবে যারা একসময় সভ্যতার সৃষ্টি করেছিল, এক হয়ে থাকতে চেয়েছিল পৃথিবীর সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত, যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরো সবুজ, নদী হবে আরো কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমাবে। এখানে কবি ওই যে ভালোবাসা আর শান্তির অস্ত্র দিয়ে মরণাস্ত্রকে পরাভূত করবার কথা বলছেন। মরণাস্ত্র কি? এই যে যুদ্ধ বিমান, যুদ্ধ বোমা, হাইড্রোজেন বোমা, বিভিন্ন ধরনের বোমা, মরণাস্ত্র, যেগুলো আসলে মানুষকে, সভ্যতাকে একসঙ্গে টিকে থাকবার জন্য সভ্যতা তৈরি হলো, অথচ সেই সভ্যতাকে ধ্বংস করে দেবার জন্য আবার এ ধরনের কিছু মরণাস্ত্র তৈরি হলো। সেই অস্ত্রের বিপরীতে এখন একটি মাত্র অস্ত্রই দাঁড়াতে পারে, যে অস্ত্রটি ভালোবাসা, আবেগ এবং মানুষের হৃদয়ের আকুতি থেকে যে জিনিসটি তৈরি হয়, সেই অস্ত্রই একমাত্র পারে এখন এই মরণাস্ত্রকে পরাভূত করতে। যে অস্ত্র দাঁড়ালে অরণ্য আরো সবুজ হবে, নদী আরো বেশি কল্লোলিত হবে, পাখিরা তার নীড়ে শান্তিতে ঘুমাবে। কারণ পৃথিবীতে যখন শান্তি বিরাজ করবে, প্রতিটি প্রাণী তার নিজস্ব অবস্থানে সে ভালো থাকবে, শান্তিতে থাকবে। এই জায়গা থেকেই কবির এক ধরনের আকুতির জায়গা থেকে তিনি বলছেন যে সেই অস্ত্র এখন মরণাস্ত্রের বিপরীতে সময় এসেছে এমন একটি অস্ত্র উত্তোলন করবার, যে অস্ত্র সেই মরণাস্ত্রকে পরাভূত করতে পারে। অস্ত্রের বিপরীতে অস্ত্র নয়, এই অস্ত্র ভালোবাসার অস্ত্র। এই অস্ত্র মানুষের হৃদয় থেকে জাগানো এক ধরনের কি বলবো, একেবারে শান্তির অস্ত্র। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, খাকা করবে না গৃহস্থালী, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। যে অস্ত্র ব্যপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না, মানব বসতির বুকে মুহূর্তের অগ্নুৎপাতে লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত, আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ। সেই অস্ত্রের কথা তিনি বলছেন, যে অস্ত্র ব্যপ্ত হলে এই যে আমাদের যে ধ্বংস, মানব জীবনের যে ধ্বংসের দিক, সেই দিকটির কথা বলেছেন, যে আমরা এই যে মরণাস্ত্র ব্যবহার করে মানব জীবনে ধ্বংস নিয়ে আসি, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু বিকৃত হয়ে যায়। এই যে আমরা যদি দেখি জাপানের হিরোশিমা নাগাসাকিতে 1945-এর 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানে হিরোশিমা এবং নাগাসাকি বলে দুটো জায়গায় যে অ্যাটম বোমা ফেলা হয়েছিল, সেখানে এখনো লক্ষ লক্ষ পঙ্গু শিশু জন্ম নেয়। সেই দায়ভার কিন্তু আমরা মানুষ হিসাবে এড়াতে পারি না। সভ্যতাকে এগিয়ে নেবার জন্য আমরা মরণাস্ত্র তৈরি করেছি, হয়তো কোনো কারণে আমরা সেই অস্ত্র তৈরি করেছি, কিন্তু সেই অস্ত্র এখন ব্যবহার হচ্ছে মানব সভ্যতাকে ধ্বংস করে দেবার জন্য। এই জিনিসটি কিন্তু আমাদের চেতনা থেকে কখনো সরে যাবে না। আমাদের মধ্যে একটি আর্তনাদ, এখনো কি কখনো আমাদের মনে প্রশ্ন জাগে না যে সেই হিরোশিমা বা নাগাসাকি বা সেই সন্তান যার বাবা মায়ের একটি পঙ্গু সন্তান জন্ম নিচ্ছে, সে কিন্তু ভুলে যাচ্ছে না যে এই একটি ঘটনার কারণে, যুদ্ধের ভয়াবহতার কারণে আজকে আমি আমার একটি পঙ্গু সন্তান জন্ম দিয়েছি, একটি সন্তান পৃথিবীতে বেড়ে উঠছে। ফলে এই জায়গাটির থেকে, এই দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু আমরা সরে আসতে পারবো না। আমাদের চেতনায় কিন্তু সেই জিনিসটি আর্তনাদ করে ওঠে। কখনো কখনো মনে হয় যে তাহলে কি এই অস্ত্রটি আবিষ্কার করে আমি ভুল করেছি কিনা। সেই জায়গা থেকে কবি বলছেন যে এমন ধ্বংস পৃথিবীতে চলে আসছে, যে ধ্বংস আবার তোমার আমার চেতনায় আঘাত করছে। তার মানে এটি ভুল কাজ। চেতনায় তখনই আমার আঘাত করবে, আর্তনাদ তখনই করে উঠবে যখন আমি একটি অন্যায় কাজকে প্রশ্রয় দিব, অন্যায় কাজকে চালিয়ে নিব, বা এমন একটি কাজ করব যা সমাজের জন্য, সভ্যতার জন্য ক্ষতিকর। বলছে সেই অস্ত্র, যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না অত্রয় নগরী, আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাত্যাভিমানকে করে বারবার পরাজিত, যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন, যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট, সেই অমোঘ অস্ত্র ভালোবাসা,
পৃথিবীতে ব্যক্ত করো। পৃথিবী একেবারে শেষ লাইনে কিন্তু তিনি বলেই দিলেন সেই অমোঘ অস্ত্র, সেই অস্ত্র বলতে তিনি ভালোবাসাকেই বোঝাচ্ছেন। এবং যে ভালোবাসা থাকলে আজকে ট্রয়ের মতো সুন্দর নগরী বারবার ধ্বংস হতো না। হিংসা বিদ্বেষের শিকার হয়েছে বারবার ট্রয় নগরী, এবং সেটা কিন্তু সমাজের জন্য শুধু ক্ষতিই ডেকে এনেছে। কিন্তু যদি হিংসা বিদ্বেষের বদলে ভালোবাসাকে আমরা ছড়িয়ে দিতে পারতাম, তাহলে হয়তো আজকে ট্রয় নগরী ধ্বংস হতো না। আজকে সেটি শুধুমাত্র অতীত বা ইতিহাস বা ঐতিহ্যের অংশ হয়ে যেত না। এই জায়গা থেকে তিনি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশা, ভালোবাসা কখনোই বিনাশ হবে না, ভালোবাসা উত্তরোত্তর থেকেই যাবে জীবনে, সেই অবিনাশী অস্ত্র। মরণাস্ত্র একটি দিয়ে আমি পৃথিবীকে ধ্বংস করে দিতে পারি, এর আর দ্বিতীয় কোনো ব্যবহার নেই, কিন্তু পৃথিবীতে জুড়ে সারা জীবনের জন্য লক্ষ লক্ষ বছর ধরে সেটি একটি আর্তনাদে তৈরি করবে, কিন্তু ভালোবাসা কখনো আর্তনাদ তৈরি করবে না। এই ধরনের একটি অস্ত্রের প্রত্যাশী কবি, এবং তিনি আশাবাদী চেতনা ব্যক্ত করেছেন যে মানুষ যেহেতু সভ্যতাকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মানুষ এসেছে, মানুষ সভ্যতাকে ভালোবেসে একতাবদ্ধ হয়ে থাকবার জন্যই, প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকবার জন্য মানুষ সভ্যতা তৈরি করেছে, মানুষই আবার সভ্যতাকে ধ্বংস করবার জন্য উঠে পড়ে লেগেছে। মানুষই ক্ষমতার লড়াই, ক্ষমতার দ্বন্দ্বে, যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে, ফলে মানুষের পক্ষেই সম্ভব সেই জায়গা থেকে পৃথিবীকে ফিরিয়ে আনা, একটি শান্তিময় সুন্দর পৃথিবী তৈরি করা, যেখানে হিংসা ক্ষোভ দেশ কোনো কিছুই থাকবে না, সেখানে শুধু ভালোবাসাই হবে, একক অস্ত্র হবে ভালোবাসা। একে অপরের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে পৃথিবীর যত অন্ধকার আছে সেই অন্ধকারকে আমরা দূর করব। এটা নয় যে সমাজে অন্ধকার থাকবে না, পৃথিবীতে অন্ধকার থাকবে না, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ কোনো কিছুই থাকবে না, কিন্তু যদি সেই সঙ্গে ভালোবাসার মতো অস্ত্রটিও আমরা বুকে ধারণ করি, হয়তো সেই ভালোবাসার মধ্য দিয়ে আমরা অনেক মরণাস্ত্র বা ব্যক্তিগতভাবে মনের যে আমার যে ব্যক্তিগত ভেতর থেকে যে অস্ত্রের জন্ম, আমার মনের ভিতরে, আমার চেতনায়, সেই জায়গাটিকে হয়তো আমরা ধ্বংস করতে পারবো। এবং একটি ব্যক্তি যখন এগিয়ে যাবে, একটি ব্যক্তি যখন তার চেতনাকে অনেক সমৃদ্ধ করবে, সেই চেতনার প্রভাব সমাজে আসবে, সেই রাষ্ট্রে আসবে, পৃথিবীতে আসবে, সার্বিকভাবে প্রতিটি মানুষের মধ্যেই আসবে। তো এই হলো আমাদের সার্বিকভাবে, মানে খুব বেশি আলোচনায় তো আমরা যেতে পারছি না, কিন্তু মোটামুটি যেটি যে এই যে ভালোবাসাহীন বিদ্বেষপূর্ণ পৃথিবীর যে যুদ্ধের যে অনিবার্য ক্ষতি সম্পর্কে কবির যে এক ধরনের উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠার জায়গা থেকেই কবি কিন্তু দেখিয়েছেন যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের জন্য কোনো ভালো পরিণতি নিয়ে আসে নাই। ফলে আমাদের এখনই সময় সেই সভ্যতা, যে সভ্যতাকে আমরা তৈরি করেছিলাম, যে মানুষ যেভাবে আমরা পৃথিবী, সুন্দর একটি পৃথিবী তৈরি করেছিলাম, সেই পৃথিবীতে আবার ফিরে যাবার জন্য। এবং তার জন্য খুব মরণাস্ত্র তৈরি করতে আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হয়, সে ধরনের কোনো কিছুই না। শুধুমাত্র নিজেদের চেতনার জায়গাটাকে যদি আমরা একটু নাড়াতে পারি, যদি জাগিয়ে তুলতে পারি, সেই জায়গা থেকেই হয়তো আমরা পৃথিবীটাকে আরও অনেক